হঠাৎ করে কাশ্মীরের আকাশে পাকিস্তানি ড্রোন, কিন্তু কেন? এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে আসল সত্যিটা খোঁজার চেষ্টা করি। ঘটনার শুরুটা হয়েছিল 11ই জানুয়ারি 2026-এ। সেদিনই কিন্তু পুরনো উত্তেজনা একটা নতুন আরও জটিল মোড় নেয়, যখন বেশ কিছু অচেনা ড্রোন সীমান্ত পেরিয়ে সোজা ভারতের দিকে আসতে শুরু করে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল সেদিন, কিভাবে এই পুরনো উত্তেজনাটা আবার নতুন করে জ্বলে উঠল। দেখুন, ঘটনাটা কিন্তু একটা জায়গায় ঘটেনি। জম্মু ও কাশ্মীরের 3টে জেলায় একযোগে, সাম্বা, রাজৌরি আর পুঞ্চ। কিছু ড্রোন তো শুধু লাইন অফ কন্ট্রোলই নয়, রীতিমতো আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চলে আসে। আর তার জবাবে ভারতীয় সেনাবাহিনী এক মুহূর্ত দেরি না করে গুলি চালাতে শুরু করে। আর এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে, পাকিস্তানের উদ্দেশ্যটা ঠিক কী ছিল? ওরা কি শুধু ভারতের ডিফেন্স সিস্টেমটা একবার পরখ করে দেখতে চেয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা নতুন আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে। যে সম্পর্কের কথা বলছিলাম সেটা হলো তুরস্ক আর পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা একটা নতুন স্ট্র্যাটেজিক জোট। আর এই জোটটাই কিন্তু এই অঞ্চলের নিরাপত্তার পুরো খেলাটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবছেন এই জোটটা কতটা গভীর? এর উত্তরটা এর আর্থিক বিনিয়োগ দেখলেই বোঝা যায়। প্রায় $900 মিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন, তুরস্ক আর পাকিস্তানের মধ্যে এত বড় একটা ড্রোন ডিল নিয়ে কথাবার্তা চলছে। এত বিপুল পরিমাণ টাকা, বুঝতেই পারছেন এটা এই অঞ্চলের সামরিক ব্যালেন্সটাকেই নাড়িয়ে দিতে পারে। আর তুরস্কের প্ল্যানটা কিন্তু আরও অনেক বড়। তারা শুধু পাকিস্তানকে ড্রোন বিক্রি করছে না, বরং পাকিস্তানেই ড্রোন তৈরির কারখানা বানাতে চাইছে। এর সাথে যোগ করুন পাকিস্তানের আর্থিক অবস্থার কিছুটা উন্নতি, যার ফলে ওরা এখন ডিফেন্সের পেছনে আরও বেশি টাকা ঢালতে পারছে। আর ওদের টার্গেট যে ভারত, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। তবে এই ধরনের ঘটনা কিন্তু একদম নতুন কিছু নয়। চলুন একটু ইতিহাসে ফিরে যাই, দেখব আগেও এমন চেষ্টা হয়েছে আর তার ফল কি হয়েছিল। কারণ ওখানে অনেক কিছুর ইঙ্গিত লুকিয়ে আছে। হ্যাঁ, একদম ঠিক। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো আসলে একটা বড় খেলারই অংশ, যা অনেক দিন ধরে চলছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল অপারেশন সিন্দুরের সময়কার একটা ঘটনা। সে অপারেশন সিন্দুরের সময়েই ভারতীয় সেনা তুরস্কের তৈরি একটা ইয়েহা-3 ড্রোনকে গুলি করে নামিয়েছিল। পরে যখন তদন্ত হলো, তখন জানা গেল যে ড্রোনটা লাহোর থেকে ওড়ানো হয়েছিল, আর এর টার্গেট পাঞ্জাবের একটা ভারতীয় এয়ারবেস। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই প্ল্যানটা অনেক দিন ধরেই চলছে। ব্যাপারটা বেশ মজার। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের অনেক মিসাইল আর ড্রোন কিন্তু অক্ষত অবস্থাতেই পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে দুটো কারণ থাকতে পারে। এক, পাকিস্তানি সেনারা হয়তো এই সব আধুনিক অস্ত্রশস্ত্র ঠিকমতো চালাতেই জানে না, অথবা দুই, তুরস্ক যে জিনিসগুলো ওদের দিচ্ছে সেগুলোর কোয়ালিটি খুবই খারাপ। আসলে এখন যুদ্ধের ধরনটাই কিন্তু বদলে যাচ্ছে। পুরনো দিনের স্ট্র্যাটেজির জায়গায় আসছে একেবারে নতুন সব কৌশল। আর ড্রোন তো যুদ্ধের সংজ্ঞাই পাল্টে দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধের একটা ভয়ঙ্কর নাম হল কামিকাজে ড্রোন। একে সুইসাইড ড্রোনও বলা হয়। এর মূল আইডিয়াটা খুব সহজ, কম খরচে বানানো একটা ড্রোন যেটা বিস্ফোরক নিয়ে সোজা গিয়ে শত্রুর কোনো দামি অ্যাসেটে ধাক্কা মারবে। ড্রোনটা নিজে ধ্বংস হবে, কিন্তু শত্রুর বিশাল ক্ষতি করে দেবে। এই স্লাইডটা কিন্তু খুব দারুণভাবে দুটো আলাদা চিন্তাভাবনাকে তুলে ধরেছে। একদিকে আছে পাকিস্তান আর তুরস্ক। ওদের কৌশল হলো সংখ্যা, মানে শয়ে শয়ে সস্তা ড্রোন একসাথে পাঠিয়ে দাও যাতে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমটা কনফিউজড হয়ে যায়। আর অন্যদিকে আছে ভারত, আমেরিকা বা ইসরায়েলের মতো দেশগুলো। ওরা বিশ্বাস করে প্রযুক্তিতে। এমন সব হাইটেক ড্রোন তৈরি করছে যেগুলো একেবারে নিখুঁতভাবে হামলা করতে পারে আর শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়েও ফিরতে পারে। তবে ভারতও কিন্তু বসে নেই। ভারতের ডিআরডিও মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এমন অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে যা এই ধরনের ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনকে আটকাতে পুরোপুরি তৈরি। আর সম্প্রতি যে ঘটনাগুলো ঘটল, সেখানেও কিন্তু এই সিস্টেমগুলোই দারুণ কাজ করেছে, খুব দ্রুত ড্রোনগুলোকে ধরে ফেলেছিল। আচ্ছা, চলুন এবার একটু সংখ্যার দিকে নজর দেয়া যাক, তাহলে দুই দেশের ড্রোন ক্ষমতার মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসি মেল ড্রোনের কথায়।
মেল মানে হলো মিডিয়াম অল্টিটিউড লং এন্ডিউরেন্স। এই ড্রোনগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অনেকক্ষণ ধরে আকাশে থেকে নজরদারি করতে পারে, আবার হামলাও চালাতে পারে। আর এই ক্যাটেগরিতে ভারতের হাতে পাকিস্তানের চেয়ে প্রায় 3 গুণ বেশি ড্রোন আছে। আর যদি সব ধরনের ড্রোন মিলিয়ে দেখা হয় তাহলে তো ব্যবধানটা আরও বড়। ভারতের ক্ষমতা পাকিস্তানের চেয়ে প্রায় 4 গুণ বেশি। এই সংখ্যাটা কিন্তু একটা পরিষ্কার বার্তা দেয়, প্রযুক্তি আর সংখ্যা দুটোতেই ভারত অনেকটা এগিয়ে। আর সবথেকে বড় কথা কি জানেন, এই ব্যবধানটা ভবিষ্যতে আরও বাড়তে চলেছে, কারণ ভারতের প্রাইভেট সেক্টর এখন ড্রোন তৈরিতে নেমে পড়েছে। সোলার পাওয়ার দিয়ে চলা ড্রোন পর্যন্ত তৈরি হচ্ছে। ফলে খুব শীঘ্রই এই অনুপাতটা 6:1 বা 7:1-এও পৌঁছে যেতে পারে। সবশেষে চলুন একজন শীর্ষ সামরিক বিশেষজ্ঞের কথায় আসি। তার বিশ্লেষণে শুধু বর্তমান পরিস্থিতির কথাই নেই, বরং দেশের জন্য একটা বড়সড় সতর্কবার্তাও লুকিয়ে আছে। লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটারিয়ার এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, এবার লড়াই সীমিত থাকবে না, এটা প্রতিটি ফ্রন্টে হবে। এর মানে হলো ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্তে হবে না, এটা হবে মাটিতে, জলে, আকাশে, এমনকি আমাদের অনলাইন জগতেও, মানে সাইবার স্পেসেও। আর এখানেই জেনারেল ক্যাটেরিয়ার প্রতিটি ফ্রন্টে লড়াইয়ের কথাটা সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে ওঠে। শত্রুরা শুধু সীমান্তে লড়াই করছে না, তারা দেশের ভেতরেও একটা যুদ্ধ চালাচ্ছে। কিভাবে? সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ফেক অ্যাকাউন্ট থেকে ধর্ম, জাত, ভাষার নামে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে। এই সময়ে দেশের একতা ধরে রাখাটাই তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ভারতীয় সেনাবাহিনীর আসল শক্তি হল তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন এসে যুদ্ধের পুরো ছবিটাই বদলে দিচ্ছে, তখন এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে নিরাপত্তা বা সিকিউরিটি, এই কথাটার আসল মানেটা ঠিক কী? প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল। বদলে যাওয়া এই বিশ্বের স্ট্র্যাটেজিক চালগুলো নিয়ে আরও গভীরভাবে জানতে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।